যে বাংলাদেশের রাজনীতিকে আমরা যদি বেটার করতে চাই, ওনার মতো, উনি একজন শিক্ষিত মানুষ, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার কথার যাতে একটা লাগাম থাকে, কারণ ওনাকে দেখে কিন্তু অনেকে শিখছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা সম্মান করি, কিন্তু উনি যে অসংলগ্ন কথাবার্তা বলেছেন তার কারণে বিএনপিও তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। অতএব তাকে তার কথাবার্তা সংযত করতে হবে, সেটা মাফ চেয়ে হোক বা যেভাবে হোক, যে উনি একটা সরাসরি অ্যাপোলজি না চাইলে উনি বলতে পারে যে আমি আগামীতে আমার কথাবার্তায় আরো সতর্ক থাকবো, এই ধরনের একটা কথা বলতে পারেন। কিন্তু তা না করে উনি আবার এই যে আত্মহত্যার কথা বলছেন, এটাও মানে এক হিসাবে এই ধরনের কথাবার্তা পলিটিক্সে বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখন আমাদের সবাইকে ম্যাচিউরড হতে হবে। দেশ এমন একটা জায়গায় আছে, এখানে একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আমরা এই ধরনের কথাবার্তা আশা করি না। জামাতের আমির বলেছেন ডাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। আবার অনেকেই বলছেন যে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে পড়বে না। আপনার মত কি? ধন্যবাদ। চেঞ্জ টিভির সমস্ত দর্শকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। ডাকসু এবং জাকসুর নির্বাচন এটা একটা স্পেসিফিক জায়গা, একটা ইউনিভার্সিটি, যেখানে কিছু মানুষজন যারা স্টুডেন্ট তারা তাদের দাবি দেওয়া নিয়ে তাদের কথা বলার কথা। আমরা ডাকসু এবং জাকসুতে যারা বিজয় হয়েছেন তাদেরকে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু এখানে প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হলো, এখানে অনেকগুলো এভিডেন্স আমরা আজকে দেখেছি যে ছাত্র দলের পক্ষ থেকে অনেক কিছু বের হয়ে এসেছে এবং এখানে কোয়েশ্চেনও এসেছে যে এতদিন পর কেন, এবং ওনাদের অ্যান্সারটা ছিল যে আমরা কিন্তু গুছিয়ে এভিডেন্স দিয়েছি, এখন সময় যে আপনারা তদন্ত করে দেখবেন যে ওখানে কি ভুল হয়েছে। এবং এর বাইরে আমরা আরেকটু বলতে চাই, সেটা হলো যে ডাকসু এবং জাকসু যে নির্বাচনটা হলো, এটা একটু প্যাথেটিক এবং দুঃখজনক যে একটা মৌলবাদী শক্তিকে সাপোর্ট করা। এবং আমরা কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি যে ছাত্রদের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা শুধুমাত্র ছাত্রদের উন্নয়নের জন্য, তারা তাদের ভালো কি হতে পারে সেটার জন্য। কিন্তু সেখানে আমরা গত 1 বছর ধরে দেখেছি যে শিবির বা তাদের যারা সমর্থক ছিলেন তারা পৃষ্ঠপোষকতা করেছেন। এই পানির ফিল্টার লাগানো, পার্সোনাল সাহায্য করা, এটা কিন্তু শিবিরের কাজ না বা এটা কোনো পার্টিকুলার দলের কাজ না। হ্যাঁ, অবশ্যই পার্সোনালি ব্যক্তিগতভাবে যে কেউ যে কোনো কিছু করতে পারেন, কিন্তু সেটার আলটেরিয়ার মোটিভ যদি হয় ক্ষমতায় আসা, সেটা কিন্তু আমরা কখনোই সাপোর্ট করব না। আমরা চাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। এবং আপনি যদি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলো দেখেন, আপনি অক্সফোর্ড কেমব্রিজের কথা বলেন বা হার্ভার্ড এমআইটি, সব জায়গায় কিন্তু স্টুডেন্ট পলিটিক্সটা শুধুমাত্র স্টুডেন্টদের দাবি দেওয়া দেয় অথবা ন্যাশনাল কোনো ইস্যু যেগুলো অনেক বেশি স্পর্শকাতর, সেই ব্যাপারগুলোতে অনেক সময় তারা ইনভলভ হয়। কিন্তু আমাদের এখানে ছাত্র রাজনীতিটা গত 20, 30, 50 বছর ধরে আমরা দেখেছি যে মেইনলি এটার ফোকাস ছিল যে কে হল দখল করবে, কে এটার দায়িত্বে থাকবে, কে মানুষকে অপারেশন করবে, মানুষ মরে যাবে, গণরুম, এই ধরনের কালচারগুলো যে ডেভেলপ করেছিল, এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি অবশ্যই ভালো। কিন্তু এটার সাথে এটাও দুঃখজনক যে আপনার মানে এখানে একটা মানে আমরা কোনো এক্সট্রিমিস্ট শক্তিকে যেন এখানে না ঢুকাই। আমি আশা করব যে যারা নির্বাচিত হয়েছে তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং ফোকাসটা, মূল ফোকাস যে ছাত্রদের কি দরকার একটু ঠান্ডাভাবে চিন্তা করি। তাদের প্রপার ক্লাসরুম দরকার, তাদের প্রপার টিচার্স দরকার, তাদের প্রপার রিসার্চ ফ্যাসিলিটিস দরকার। তারা বিদেশে গিয়ে দেশের নাম কিভাবে উজ্জ্বল করতে পারবে সেই জন্য তাদেরকে গড়ে দেয়া এবং দেশের জন্য দেশে থেকে তারা কি করতে পারেন সেটার ব্যবস্থা করা। সো এই জিনিসগুলোই হওয়া উচিত। কিন্তু হয়ে গেছে কি যে ভাই আমি তো ছাত্রলীগের অমক, আমি তো ছাত্রলীগের অমুকের ভাই, আমি তো ছাত্রলীগের অমুকের চাচা, আমাকে এই টেন্ডারটা দিয়ে দেন। এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। বাট এখনো যেটা হয়েছে যে পৃষ্ঠপোষকতা, সেটা না করে এই দায়িত্ব তো ইউনিভার্সিটি, তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে, সেই প্রেশারটা কনস্ট্রাকটিভভাবে দেয়াটাই হলো এই ছাত্র রাজনীতির কাজ। তো এখন আমি একটু শেষ করি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটা জাতীয় রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে। সো আপনার মেইন কোয়েশ্চেনটাতে আসার আগে আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিলাম। সো আপনার দেখতে হবে যে মানুষের এটা একটা স্পেসিফিক এজ গ্রুপ এবং স্পেসিফিক একটা জায়গায় যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসে তাদের একটা কমিউনিটি গ্রো হয়েছে এবং তাদের একটা মেন্টালিটি গ্রো হয়েছে। কিন্তু আপনি যখন যাবেন, সে ফর এক্সাম্পল আপনি বান্দরবনে গেলেন, আপনি যশোরে গেলেন, আপনি নাটোরে গেলেন, আপনি সিরাজগঞ্জে গেলেন, আপনি কক্সবাজারে গেলেন, প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট লোকালিটি, তাই সেই মানুষের চাহিদা ডিফারেন্ট। সেখানে বয়স থাকবে আপনার 18 থেকে 70, 80 পর্যন্ত,
বয়স পর্যন্ত মানুষজন ভোট দিতে যাবে। সো তাদের সাথে যদি আপনি মিলান যে এই ডাকসু জাকসুর নির্বাচন, তাহলে এটা খুবই হাস্যকর এবং নিজেদেরকে নিজেরা ছোট করা বলে আমি মনে করি। এর থেকে বরং উচিত যে যারা এইটা দাবি করছেন ভাইয়া, তাদের ওই স্পেসিফিক এজ গ্রুপ বাদ দিয়ে বা স্পেসিফিক কালচারাল গ্রুপ বাদ দিয়ে প্রপারলি সব জায়গায় এক্সপ্লোর করা যে তারা তাদের ভোট কিভাবে বাড়াতে পারবেন, রাদার দেন যে এটাতে খুব বেশি খুশি হয়ে আত্মতৃপ্তিতে ভোগা। ডাকসু নির্বাচনের 14 দিন পরে ছাত্রদল অভিযোগ দিয়েছে ডাকসু প্রশাসনের বিরুদ্ধে। তারা অভিযোগে 11টি দফা দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারা 14 দিন পরে অভিযোগ দায়ের করলো, আপনি কি মনে করেন? আমি পার্সোনালি প্রথমে বলবো যে এটা আসলে মানে ছাত্রদল যেটা করেছে, আমি কিন্তু এটাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলবো। ইতিবাচক কেন বলবো আপনি প্রশ্ন করলে, আমার অ্যান্সার হবে যে বাংলাদেশে কি হয়, প্রথম দিনে আমরা মার কাট একটা পজিশনে চলে যাই যে একটা নির্বাচন আমি মানছি না, আমি এটাকে সমর্থন করছি না। কিন্তু আপনি যদি দেখেন আবিদ সাহেব বা জিএস প্রার্থী যিনি ছিলেন, ওনাদের ফেসবুক স্ট্যাটাসে বা পরবর্তীতে ওনারা যে ইন্টারভিউগুলো দিয়েছেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এসেছে যে ওনারা ওনাদের পরাজয়টাকে স্বীকার করেছেন যে হ্যাঁ একটা নির্বাচন হয়ে গিয়েছে। তারপরে ওনারা একটা সময় নিয়েছেন যে কি কি কারচুপি হয়েছে, কি কি প্রবলেমসগুলো ছিল, এবং সেগুলোকে আজকে 14 দিন পর তারা প্রপারলি উপস্থাপন করেছেন। বাট র্যান্ডমলি পরের দিন এসে বলেন নাই না ভাই নির্বাচন হয় নাই, না, এরকম করেননি। ওনারা যেটা করেছেন এটা দেশের জন্য ইতিবাচক। এরকমই হওয়া উচিত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, যাতে আলোচনার পজিশনটা থাকে, আমরা যাতে ওই মারামারি হানাহানির রাজনীতিতে আর ফিরে না যাই। বিএনপি নেতা ফজলুর রহমানকে ক্ষমা চাইতে ডাকসু থেকে কর্মসূচি দিয়েছে, আমরা দেখেছি মানববন্ধন করেছে ডাকসু। আবার একই দিনে ফজলুর রহমান নিজে বলেছেন জামাত ক্ষমতায় গেলে উনি আত্মহত্যা করবেন, হুমকি দিয়েছেন। এই যে সাংঘর্ষিক বিষয়ে একটা পক্ষ ওনার বিচার চাচ্ছে, নানা বক্তব্যের কারণে ক্ষমা চাইতে বলছে, আবার উনি জামাত ক্ষমতায় গেলে আত্মহত্যা করবে। আপনার মূল্যায়ন কি? আচ্ছা, প্রথমত ফজলুর রহমান সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, যেহেতু উনি আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র নেতা এবং সিনিয়র লয়ার। তো আমি প্রথমে বলবো যে ওনাকে কিন্তু বিএনপি অলরেডি সাসপেন্ড করে রেখেছেন। বিএনপি কেন সাসপেন্ড করেছেন? কারণ হলো উনি এমন কিছু কথাবার্তা বলেছেন যেটা হয়তো বিএনপিরও পছন্দ হয় নাই, অথবা যেটা দর্শক শ্রোতাদেরও পছন্দ হয়নি, অথবা যেগুলো অ্যাটাক ছিল অপর কোনো রাজনৈতিক দলকে, যে অ্যাটাকগুলোকে তারা ভালোভাবে নেয়নি। তো প্রথমত ডাকসুতে যেটা হয়েছে সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, সেটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নাই, কারণ তারা তাদের মতো চাইতেই পারে, কিন্তু সেই চাওয়া না চাওয়ার অ্যান্সার উনি কি দেবেন এটাও ব্যক্তিগতভাবে ওনার উপর নির্ভর করে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিকে আমরা যদি বেটার করতে চাই, ওনার মতো, উনি একজন শিক্ষিত মানুষ, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার কথার যাতে একটা লাগাম থাকে, কারণ ওনাকে দেখে কিন্তু অনেকে শিখছেন। উনি একজন বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা সম্মান করি, কিন্তু উনি যে অসংলগ্ন কথাবার্তা বলেছেন তার কারণে বিএনপিও তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। অতএব তাকে তার কথাবার্তা সংযত করতে হবে, সেটা মাফ চেয়ে হোক বা যেভাবে হোক, যে উনি একটা সরাসরি অ্যাপোলজি না চাইলে উনি বলতে পারে যে আমি আগামীতে আমার কথাবার্তায় আরো সতর্ক থাকবো, এই ধরনের একটা কথা বলতে পারেন। কিন্তু তা না করে উনি আবার এই যে আত্মহত্যার কথা বলছেন, এটাও মানে এক হিসাবে এই ধরনের কথাবার্তা পলিটিক্সে বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এখন আমাদের সবাইকে ম্যাচিউরড হতে হবে। দেশ এমন একটা জায়গায় আছে, এখানে একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে আমরা এই ধরনের কথাবার্তা আশা করি না। এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের জেদ এবং ভুলের কারণে নির্বাচন হুমকির মুখে পড়তে যাচ্ছে। আমরা গত 1 বছর আগে সবাই একটা ঐক্যমতে ছিলাম, একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো হয়েছিল জনগণ এবং রাজনৈতিক দল সবার একসাথে প্রচেষ্টায়। 1 বছরে আমরা আস্তে আস্তে দেখলাম আমরা দেশের চেয়ে ব্যক্তি এবং দলকে বেশি প্রাধান্য দিচ্ছি। সেটা না করে আমাদের খুব বেশি দরকার দেশকে নিয়ে আগে চিন্তা করা। ভাই, দেশের মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারে নাই, সেই ভোট দেওয়ার সুযোগ তৈরি করা আগে, নাকি আমি আমার নতুন কিছু উদ্ভাবন করে আমি ভোট আটকিয়ে আমি চেষ্টা করব যে ভাই আমি যতটুকু বার্গেনিং পাওয়ার দিয়ে আমি যত বেশি সিট নিয়ে ক্ষমতায় যেতে পারি, অথবা যত বেশি সিট নিয়ে আমি অপোজিশন হয়ে আসতে পারি, সেটার আগে আমাদের তো দায়িত্ব হওয়া কি উচিত ছিল না যে আমরা দেশের জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিই? আমরা তো 50 বছর এভাবে করেই নির্বাচন করে এসেছি। দেন না, জনগণকে সুযোগটা দেন,
চেষ্টা করে দেখেন আপনারা আসতে পারেন নাকি। সো কিছু রাজনৈতিক দলের অবশ্যই ব্যর্থতা আছে যে তারা সুযোগ করে দিচ্ছেন যে দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে এবং দেশকে একটি অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে। আমরা এই অসাংবিধানিক শক্তি অথবা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দোসর তাদেরকে কি আবার সুযোগ করে দিতে চাই? ভাই 1-1.5 বছর আগে লুকিয়েছিলেন, এখন ভাই এসে এত বড় বড় কথা না বলে একটু হাম্বল হই। আল্লাহ তো হাম্বল হতে বলেছেন, আল্লাহ তো অ্যারোগ্যান্ট হতে বলেন নাই। তা আমরা যাতে আমাদের হাম্বলনেসটা রেখে টেবিলে বসে সব কথা সমাধান করতে পারি, সেগুলোর দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই। বিএনপি জামাত পৃথক পথে হাঁটছে, তার মানে কি রাজনীতিতে সামনে অন্ধকার দেখছেন? না, আমি রাজনীতিতে অন্ধকার দেখি না। আমি মনে করি এটা একটা মাঝামাঝি পজিশনে ইনশাল্লাহ আসবে, কারণ এটা আমাদের দেশের জন্য আনতে হবে। আর আমরা দেখেছি যে বিএনপি গত 1 বছরের অধিক আপনি তা দেখবেন যে তারা অত্যন্ত সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে। কেন? ভোটাধিকারই তো কোশ্চেন। 3 মাসে কি বিএনপি নির্বাচন চাইতে পারতো না? 6 মাসে চাইতে পারতো না? ওনারা কি রাস্তায় নেমেছেন কোনোদিন? হ্যাঁ, কিছু কিছু নেতা বলেছেন, কিন্তু আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা চিন্তা করেন, উনি কি একবারও কোনো নেগেটিভ কথা বলেছেন? আপনি বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, ওনাকে কি দেখেছেন উনি কোনো নেগেটিভ কথা বলেছেন? উনি একবারও বলেন নাই। এবং সেই সাথে আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের জননেতা, আমাদের এনডিএম-এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ, আপনি যদি ওনার কথাও শুনেন, আমরা নির্বাচন চেয়েছি তাড়াতাড়ি, একটা স্পেসিফিক টাইম লাইন চেনেছি, কিন্তু আমরা কি কখনো বলেছি যে না রাস্তায় নেমে প্রতিবাদ করব, আমরা সরকারকে সহযোগিতা করব না? কখনো করিনি। এটা বিএনপিও করে নাই, এটা এনডিএমও করে নাই, এটা আরও অনেক দলই করে নাই। কিন্তু একটা দলকে আমরা দেখছি যে আরও কিছু দল নিয়ে এসে রাস্তায় নেমে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তা আমি মনে করি তাদেরকে সহনশীল হতে হবে। বিএনপি সহনশীল আছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা যেন একসাথে বসেন, আমরাও থাকি, আমাদের মতো এনডিএম এবং অন্যান্য যারা দল আছে সবাই মিলে বসে একটা শান্তিপূর্ণ উৎসব মুখর নির্বাচন দেশকে উপহার দিতে পারি।